বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের আজকে 40তম বার্ষিক সাধারণ সভা। এই সভায় উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মহোদয়গণ, আমাদের বিএসসিসির সম্মানিত পরিচালক মহোদয়গণ, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজমেন্ট এবং শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা আছেন, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য মিডিয়ার যারা সংযুক্ত আছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং এমডি মহোদয়কে আমাদের আজকের যে এজিএম এর কর্মসূচি, এটা আনুষ্ঠানিকভাবে পরিচালনা করার জন্য আমি তাকে দায়িত্ব প্রদান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের 40তম বার্ষিক সাধারণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। ইরশাদ হচ্ছে, কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে, কেউ তা বহন করবে না, যদি সে নিকটবর্তী আত্মীয়ও হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যেই। আল্লাহর নিকট সকলকেই প্রত্যাবর্তন করতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আমাদের এখন অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আজিবুর রহমানকে অনুরোধ করছি স্বাগত ভাষণ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের 40তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান বিএসসিসি ও এবিএল পরিচালনা পরিষদ, উপস্থিত রয়েছেন সম্মানিত পরিচালক বিন্দু, বিএসসিসির সম্মানিত পরিচালক বিন্দু এবং প্রতিনিধিবৃন্দ, অনলাইনে সংযুক্ত রয়েছেন সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ, এছাড়াও সশরীরে উপস্থিত রয়েছেন সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের 40তম বার্ষিক সাধারণ সভার শুরুতেই আমি সকলকে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড একটি ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরু থেকে 2013 সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল বিপণন করে অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান ছিল
এবং লাভজনক একটা প্রতিষ্ঠান ছিল। কিন্তু 2013 সালে এসে যখন অ্যাটলাসের সাথে হোন্ডা এবং হিরো হোন্ডার ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়, তারপর থেকেই মূলত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এই ব্র্যান্ড সংকট থেকে কাটানোর জন্য গত 8-9 বছরে বিভিন্ন রকম প্রচেষ্টা হয়েছে। তার মধ্যে আমি স্পেসিফিক যেটা বলি যে আসলে বাংলাদেশের যে মোটরসাইকেল মার্কেট, তার প্রায় 98% মার্কেট বর্তমানে ইন্ডিয়ান এবং জাপানি ব্র্যান্ডগুলোর দখলে রয়েছে। আর এই ইন্ডিয়ান এবং জাপানি ব্র্যান্ডগুলোর আসলে প্রাইভেট সেক্টরের ডিস্ট্রিবিউটর থাকার কারণে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পক্ষে নতুন করে কোনো ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি। যার ফলে আমরা গত বার্ষিক সাধারণ সভায় আমাদের পরিকল্পনার কথা উপস্থাপন করেছিলাম। সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের নিজস্ব ব্র্যান্ডে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাইক ও স্কুটার উৎপাদন ও বিপণন শুরু করব। সেই লক্ষ্যে আমরা গত 1 বছরে কাজ করে যেটা আমরা এখন পর্যন্ত করেছি যে মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন আমরা গ্রহণ করেছি। পাশাপাশি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সমূহের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে। আমরা আশা করছি খুব সহসাই এমইউ স্বাক্ষর করে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে অ্যাটলাস ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ও স্কুটার আমরা বিপণন শুরু করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি একক পণ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় শিল্পের বিকাশ এবং মানসম্পন্ন মোটরসাইকেলের হেলমেট প্ল্যান্ট স্থাপনের জন্য আমরা অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এবং রানা ট্রেড পার্ক যৌথ অংশীদারিত্বে এভিএল কারখানায় একটি মোটরসাইকেলের হেলমেট প্ল্যান্ট স্থাপনের এএমইউ গত 24শে নভেম্বর স্বাক্ষর করেছি। সেই এএমইউর আলোকে আমরা বাকি কাজগুলো করছি। আশা করি যে সব প্রক্রিয়া শেষ করে 25 সালের নভেম্বর নাগাদ আমরা প্রোডাকশনে যেতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের যে কাজটা চলছে, আমরা বর্তমানে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে সরবরাহ দিচ্ছি, সেটাও চলমান রয়েছে। তো সব মিলিয়ে এই প্রতিষ্ঠানটি অ্যাটলাসের নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, দেশীয় ব্র্যান্ডের হেলমেট এবং গভর্নমেন্ট সেক্টরে সাপ্লাই দিয়ে আমরা আশা করছি যে খুব সহসাই প্রতিষ্ঠানটি তার লোকসান কাটিয়ে আবারও লাভের ধারাবাহিকতায় ফিরে আসবে। এবং আপনারা বিনিয়োগকারী যারা আছেন, আপনাদের প্রত্যাশা যে প্রতি বছর ডিভিডেন্ড, কিন্তু আমরা আসলে 14 সালের পর থেকে লোকসানে থাকার কারণে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আশা প্রকাশ করছি আগামীতে আমরা প্রতিষ্ঠানটিকে লাভজনকভাবে পরিচালনা করে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই 40তম বার্ষিক সাধারণ সভায় আমি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত এবং সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি এখন আমাদের কোম্পানি যে সচিব, তাকে অনুরোধ করছি আমাদের আলোচ্য সূচি অনুযায়ী সে বিষয়গুলো উপস্থাপন করা। আসসালামু আলাইকুম। আমি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের 40তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম আলোচ্য সূচি আকারে উপস্থাপন করছি। আলোচ্য সূচি 1, 28 ডিসেম্বর 2023 তারিখে অনুষ্ঠিত 39তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ। 28 ডিসেম্বর 2023 তারিখে অনুষ্ঠিত কোম্পানির 39তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণের জন্য সম্মানিত শেয়ার হোল্ডারদের প্রতি লগ ইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের জন্য আহ্বান করা হয়েছিল। উল্লেখ্য যে এবিএল এর 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের সাথে 39তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ইতিপূর্বে সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের ইমেইলে প্রেরণ করা হয়েছে। আলোচ্য প্রস্তাবের সমর্থনে অনলাইনে 1,94,83,661টি ভোট পাওয়া গিয়েছে এবং বিপক্ষে 1টি ভোট পাওয়া গিয়েছে। আলোচ্য সূচির পক্ষে বেশি ভোট পাওয়ায় আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। ধন্যবাদ। আমরা বিগত 28 ডিসেম্বর 2023 অনুষ্ঠিত 39তম সভার কার্যবিবরণী নিশ্চিত করলাম। আলোচ্য সূচি 2, 30 জুন 2024 তারিখে সমাপ্ত অর্থ বছরের কোম্পানির নিরীক্ষিত স্থিতিপত্র
লাভ লোকসানের হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন এবং কোম্পানি পরিচালক মণ্ডলীর বার্ষিক প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। কোম্পানির নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ লোকসানের হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন এবং কোম্পানির পরিচালক মণ্ডলীর বার্ষিক প্রতিবেদন গ্রহণ ও অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে অনলাইনে 1,94,83,851টি ভোট পাওয়া গিয়েছে এবং বিপক্ষে একটি ভোট পাওয়া গিয়েছে। সুতরাং আলোচ্য সূচির প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। প্রদত্ত ভোটের সংখ্যার গরিষ্ঠতার বিবেচনায় আমাদের কোম্পানি সচিব কর্তৃক উপস্থাপিত 30 জুন 2024 পর্যন্ত এই কোম্পানির যে স্থিতিপত্র, লাভ লোকসানের হিসাব এবং নিরীক্ষকের প্রতিবেদন এবং কোম্পানির পরিচালক মণ্ডলীর বার্ষিক প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়। আলোচ্য সূচি 3, পরিচালক মণ্ডলীর সুপারিশকৃত 2023-24 অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা। 23-24 অর্থ বছরের ঠিক আছে, আমি 2023-24 অর্থ বছরের কোম্পানির বর্তমান ব্যবসায়িক সার্বিক অবস্থা এবং 6,65,92,528 টাকা নিট লোকসানের বিষয়টি বিবেচনা ও ভবিষ্যতের কথা চিন্তা করে পরিচালনা পর্ষদ নো ডিভিডেন্ড প্রদানের ঘোষণা অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে লগ ইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে অনলাইনে 1,94,83,851টি ভোট এবং প্রস্তাবের বিপক্ষে একটি ভোট পাওয়া গিয়েছে। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়া আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। কোম্পানি সচিব কর্তৃক উপস্থাপিত তথ্যাদির ভিত্তিতে 2023-24 অর্থ বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে নো ডিভিডেন্ড প্রদান করার বিষয়টি অনুমোদন করা। এই প্রস্তাবের বিপরীতে একজন সম্মানিত শেয়ার হোল্ডার কিছু বলতে চাচ্ছে। সেটা আমরা তো আলোচনার জন্য এখানে প্রশ্ন উত্তর এবং একসাথে আমরা একটা আলোচনা করি, ওই সময় করি। ঠিক আছে, প্রশ্ন উত্তর এবং আলোচনা ওই সময়ে একসাথে আপনাকে সম্পন্ন করবে। দেওয়া হয়। জি। আলোচ্য সূচি 4, পর্যায়ক্রমে অবসর গ্রহণকারী পরিচালকদের শূন্য পদে পরিচালক মনোনয়ন ও নির্বাচন। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 105 ধারা অনুযায়ী 9 জন পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 117 ধারা মোতাবেক 9 জন পরিচালকের মধ্যে 2 জন পরিচালক 40তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। আর্টিকেলস এর 119 নং ধারা অনুযায়ী পরিচালক পদে যিনি জ্যেষ্ঠ তিনি অবসর গ্রহণ করবেন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গ্রুপ এ হতে 2 জন পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ও জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ অবসর গ্রহণ করবেন। গ্রুপ এ এর শূন্য পদে 2 জন পরিচালক উক্ত গ্রুপের শেয়ার হোল্ডার বিএসইসি কর্তৃক মনোনীত হবেন। উল্লেখ্য যে কোম্পানি আইন 1994 এর তফসিল 1 এর 81 নং অনুচ্ছেদ মোতাবেক অবসর গ্রহণকারী পরিচালক বৃন্দ পুনরায় নির্বাচন যোগ্য বিধায় গ্রুপ এ এর 51% শেয়ার হোল্ডার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন কর্তৃক পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ও জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে পুনরায় পরিচালক হিসেবে মনোনীত করেছেন। গ্রুপ বি শেয়ার হোল্ডারদের মধ্যে পরিশোধিত মূলধনের ন্যূনতম 2% শেয়ার না থাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 21 মে 2019 তারিখে নোটিফিকেশন অনুযায়ী প্রতিষ্ঠানের 49% শেয়ার হোল্ডার পরিচালক পদে সাময়িক শূন্যতা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে বর্তমানে গ্রুপ এ শেয়ার হোল্ডারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 6 জন পরিচালক ও কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী 2 জন স্বতন্ত্র পরিচালক সহ 8 জন পরিচালক রয়েছে। গ্রুপ বি শেয়ার হোল্ডারের মধ্যে কোনো পরিচালক নেই। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে লগ ইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে ভোটিং সিস্টেমে অনলাইনে 1,94,83,851টি ভোট পাওয়া গিয়েছে এবং প্রস্তাবের বিপক্ষে একটি ভোট পাওয়া গিয়েছে। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। কোম্পানির সচিব কর্তৃক উপস্থাপিত তথ্যাদির ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ ভোটের
ভিত্তিতে অবসর গ্রহণকারী পরিচালক বৃন্দের শূন্য পদে গ্রুপ এ 51% শেয়ার হোল্ডার হতে পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ও জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদকে পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নির্বাচন করা হলো। আলোচ্য সূচি ৫, 2024-25 অর্থ বছরের জন্য কোম্পানির নিরীক্ষক নিয়োগ এবং তাদের ফি নির্ধারণ। কোম্পানির 39তম বার্ষিক সাধারণ সভায় নিয়োগপ্রাপ্ত নিরীক্ষক মেসার সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস 2023-24 অর্থ বছরের কোম্পানির নিরীক্ষা কাজ সমাপ্ত করেছেন। নিয়ম অনুযায়ী তারা অধ্যকার বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। উক্ত নিরীক্ষা ফার্ম 24-25 অর্থ বছরের নিরীক্ষক হিসেবে নিরীক্ষা কার্য পরিচালনা করার আগ্রহ প্রকাশ করে যথাসময়ে পত্র প্রেরণ করেছেন। উল্লেখ্য যে কোম্পানি আইন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী মেসার সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস পুনর্নিয়োগযোগ্য এবং আইনগত কোনো বাধা না থাকায় 2024-25 অর্থ বছরের জন্য ভ্যাট ব্যতীত এবং আয়কর সহ 1,05,000 টাকা ফিতে মেসার সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে বহির্নিরীক্ষক হিসেবে পুনর্নিয়োগের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ সুপারিশ করে, যা অত্র বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করা হলো। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে লগইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে ভোটিং সিস্টেমে অনলাইনে 1,94,83,850টি ভোট পাওয়া গিয়েছে এবং প্রস্তাবের বিপক্ষে 1টি ভোট পাওয়া গিয়েছে। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ে আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। কোম্পানি সচিব কর্তৃক উপস্থাপিত তথ্যের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে 2024-25 অর্থ বছরের কোম্পানির হিসাব নিরীক্ষার জন্য মেসার সাইফুল শামসুল আলম অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, প্যারামাউন্ট হাইটস লেভেল 6 এবং 2, 65/2/1 বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, মতিঝিল, ঢাকা 1000-কে ভ্যাট ব্যতীত ও আয়কর সহ 1,05,000 টাকা নিরীক্ষা ফিতে কোম্পানির বহি নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হলো। আলোচ্য সূচি 6, 2024-25 অর্থ বছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং ফি নির্ধারণ। কোম্পানির কমপ্লায়েন্স নিরীক্ষক মিজান ইসলাম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিগত 23-24 অর্থ বছরের অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষা কার্য সম্পাদন করেছেন। বিগত 3 বছর তাদের কার্যক্রম সন্তোষজনক ছিল। বিগত 3 বছর মিজান ইসলাম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস একটানা কাজ করায় এবছর নিয়ম নীতি অনুসরণ করে 2024-25 অর্থ বছরের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মারক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে কমপ্লায়েন্স সার্টিফিকেট গ্রহণের উদ্দেশ্যে ভ্যাট ও আয়কর সহ 24,000 টাকা নিরীক্ষা ফিতে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগের জন্য পরিচালনা পর্ষদ সুপারিশ করে। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে অনলাইন সিস্টেমে 1,94,83,847টি এবং 48টি ভোট পাওয়া গিয়েছে এবং বিপক্ষে 3টি ভোট পাওয়া গিয়েছে। সুতরাং পক্ষে বেশি ভোট পড়ে আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। কোম্পানি সচিব কর্তৃক উপস্থাপিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী কোম্পানির কমপ্লায়েন্স সার্টিফিকেট গ্রহণের উদ্দেশ্যে আগামী 2024-25 অর্থ বছরের জন্য মার্ক অ্যান্ড কুং চার্টার্ড অ্যাকাউন্টসকে ভ্যাট ও আয়কর সহ 24,000 টাকা নিরীক্ষা ফিতে কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগের অনুমোদন করা হলো। আলোচ্য সূচি 7, সভাপতির অনুমোদন ক্রমে আইনানুগ আলোচ্যযোগ্য অন্যান্য বিষয়াদি। ধন্যবাদ। আমরা সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আমাদের ব্যবস্থাপনা পরিচালক এবং তার যে টিম, আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মহোদয়গণ এবং বিএসইসির সম্মানিত পরিচালক মহোদয়গণ, সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই এজিএমে অংশগ্রহণ করার জন্য। আমি আমাদের
অনলাইনে অথবা সরাসরি প্রাপ্ত যে প্রশ্ন আছে সে প্রশ্ন আমি পাঠ করার জন্য আমি অনুরোধ করছি। কি কি প্রশ্ন আছে অনুগ্রহপূর্বক আমি এমডি মহোদয়কে বলি, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। দুইজন মেসেজ করেছেন। তো মেসেজে যেটা তারা লিখছে যে তারা আসলে ডিভিডেন্ড পাচ্ছে না, এটা নিয়ে তাদের আর কি ডিভিডেন্ড দেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করেছে। অন্য কোনো নেগেটিভ কোনো কিছু নাই, তারা শুধু ডিভিডেন্ডের বিষয়ে। সম্মানিত প্রশ্নকারী যিনি অনলাইনে প্রশ্ন করেছেন দুজন, তাদের একই বিষয়। আসলে এটা তো স্বাভাবিক, আমরা বছর শেষে মানে কৃষক যেরকম আপনার ক্ষেতে আহ ফসলের বীজ রোপণ করে অপেক্ষায় থাকে কখন সে ফসলটাকে সে ঘরে নিয়ে আসবে, ঠিক একইভাবে আমরা যারা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করি তাদের আশা থাকে যে বছর শেষে আমি ডিভিডেন্ড পাব। খুবই মানে আমাদের এই ক্ষেত্রে আমাদের আহ, আজকে যে ধরেন আমরা নো ডিভিডেন্ড ঘোষণা করেছি, এটা যে উদ্ভূত পরিস্থিতি সেটাও আপনারা অবগত আছেন। আমাদের বার্ষিক প্রতিবেদনে সেটা বলা হয়েছে। আমাদের ব্যবস্থাপনা পরিচালক তার ইয়েতে স্বাগত ভাষণে সে প্রেক্ষাপটটা বলেছেন। তো আমি এই জিনিসটা বলতে চাই যে গত বছরের যখন তখনও আমরা নো ডিভিডেন্ডে ছিলাম, তবে একটা খবর আমি যেটা বলতে চাই যে আমরা কিন্তু এই গত 1 বছর অনেক চড়াই উতরাই পরিবেশের মধ্যেও আমরা কাজ করে প্রায় 2.5 কোটির মতো আমরা কিন্তু ক্ষতি কমিয়েছি, লস কমিয়েছি। আপনারা জানেন যে গত বছরও 9 কোটির উপরে আমাদের লস ছিল, এবার সেটা আমরা কমিয়ে এনেছি। তো আর আমরা গত বছর আপনাদেরকে যে আশার কথাটা শুনিয়েছিলাম যে আমরা নীতিগত দুটো সিদ্ধান্ত আমরা গত বছরই বলেছিলাম যে আমরা অ্যাটলাসের জন্য একটা উপযুক্ত ব্র্যান্ড আমরা চালু করব এবছর। আর আমাদের এই মোটরসাইকেলের সাথে রিলেটেড প্রোডাক্ট হেলমেট প্রোডাকশনের জন্য আমরা কাজ করব। এটি এবছরই আমরা করব, এটি আমাদের গত বছরের এজিএমে আমি বলেছিলাম। তো 1 বছর আমরা যে কাজ করলাম আমরা সবাই অবগত আছি বাংলাদেশের রাজনৈতিক যে অস্থির পরিস্থিতি, ডলারের সংকট, সামষ্টিক অর্থনীতির যে নিম্নমুখী অবস্থা, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক যে অর্থনৈতিক বাণিজ্যিক যে পরিবেশ, সেই পরিবেশের অস্থিরতার কারণে আমরা আমাদের যে বাস্তবায়নের যে পরিকল্পনাটা ছিল গত সাধারণ সভায়, যেটা আমরা কমিটমেন্ট দিয়েছিলাম, আমরা পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে অনেক চেষ্টা করার পরেও যে কারণগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল আমরা যার কারণে সেটা আমরা আজকে বাস্তবায়ন করতে পারি। তবে আমি অগ্রগতি সম্পর্কে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার ভাষণে বলেছেন। আমি এর সাথে আরেকটু জিনিস এড করব কিছু, সেটা হলো যে ব্র্যান্ড সিলেকশনের ব্যাপারে আমরা বাইকে যাচ্ছি এবং আমাদের এটার যে ধরেন আমরা যেহেতু সরকারের অনুমোদনটা পেয়ে গেছি এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারদের সাথে আমাদের যোগাযোগও হয়েছে। আমাদের বোর্ডের একজন সম্মানিত পরিচালক, স্বতন্ত্র পরিচালক উনি এবং আমাদের অ্যাটলাস বাংলাদেশের একজন প্রকৌশলী আগামী 28 তারিখ রাতে তারা চীনে ভিজিটে যাবেন। তারা সেখানে দেখে এসে এবং আমরা আশা করি যে মার্চের মধ্যেই আমরা এটাকে বাজারে দিতে পারবো।
এই পর্যায়ে, কারণ এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে সেখানে আমাদের মনে হয় না যে খুব একটা সমস্যা ইয়েতে হবে। আরেকটা বিষয় যে আমাদের যে অ্যাটলাস রানার গ্রুপ এবং বিএসিসি প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ, তারপর রানার গ্রুপের একটা প্রতিষ্ঠান, দুটো প্রতিষ্ঠানের মধ্যে এমইউটা স্বাক্ষরিত হয়ে গেছে এবং এখানে যে একটা যৌথ বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে অ্যাটলাস রানার নামে হেলমেটটা নিয়ে আসা হবে বাজারে। তো এটা এখন আমরা চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়ায় আছি। আর এটাকে আমাদের টোটাল যে প্রজেক্টটা, যৌথ বিনিয়োগ প্রকল্প যেটা, সেই প্রকল্পের অর্থায়নের যে স্কেডিউলগুলা সেগুলো করা হচ্ছে এবং আমরা আশা করি যে এটাও এই অর্থ বছরের জুন 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 অর্থ বছরের মধ্যেই এটাও আমরা মানে বাজারে নিতে পারবো। তো আর এই দুটো বিষয়ের জন্য আমাদের প্রায় 18 কোটির মতো ইনভেস্টমেন্ট লাগবে আমাদের। তো আমরা এটা জানি যে আমাদের তো মানে রিটেইনড আর্নিংস, যেহেতু অনেক দিন যাবতই এটা লস প্রতিষ্ঠান এবং এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জেড ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত আছে। তো সেই হিসেবে আমরা এই ফাইন্যান্সিং এর জন্য আমরা এটা অ্যাটলাস বাংলাদেশের কিছু নিজস্ব ফান্ড আছে, বিএসিসি এইখানে সাপোর্ট করবে। আমরা সরকারের কাছ থেকেও আমরা সাপোর্ট নিয়ে আমরা এই দুটো প্রকল্প বাস্তবায়ন করব। আমি সম্মানিত শেয়ার হোল্ডার মহোদয়গণের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই দুটো কাজের ক্ষেত্রে আমাদের যে গতানুগতিক যে ব্যবস্থাপনা আমরা দেখে আসছি, এই ব্যবস্থাপনাটা সেইভাবে থাকবে না। আমরা ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনছি। যেমন আমরা অ্যাটলাস রানারের যে হেলমেটটা করব, সেখানে আমাদের দুই গ্রুপের যৌথ একটা ব্যবস্থাপনা পরিষদ থাকবে। এই পরিষদ একজন সিইও কে কম্পিটিটিভ বেসিসে নিয়োগ দিবে সেখানে, এবং সেটা যাতে সত্যিকারের অর্থে একটা কর্পোরেট ম্যানেজমেন্ট হয়, একটা টিম ওইভাবে ডেভেলপ করে সেটা। আর ইলেকট্রিক বাইকের জন্য যে অ্যাটলাস ইভি, এটা অ্যাটলাস এই ব্র্যান্ডেই আমাদের মার্কেটে যাবে। আমরা অ্যাটলাস ইভি নাম দিয়েছি, এর সাথে হয়তো অন্য কোনো নাম আমরা দিতে পারি। তো সেই ক্ষেত্রেও আমরা আপনাদের সদয় অবগতির জন্য জানাই, এখানেও আমরা এই ব্র্যান্ড ম্যানেজমেন্টের জন্য এবং মার্কেটিং এর জন্য এবং কোয়ালিটি আপনার প্রোডাকশনের জন্য আমরাও এখানে আমাদেরই একজন সম্মানিত পরিচালক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সম্মানিত প্রফেসর, উনি আমাদের এখানে প্যাশনেটলি ইংরেজ, এবং উনি বিনা সম্মানিতে অনারারি সার্ভিস আমাদের দিবেন এই এটাকে অ্যাডভাইজার হিসেবে কাজ করার জন্য। এখানেও আমরা আমাদের যে বিদ্যমান আইন অনুযায়ী আমরা 6 মাস বা 1 বছরের জন্য দুজনকে, যারা প্রফেশনাল মার্কেটিং এ এবং ব্র্যান্ডিং এ এক্সপার্ট, কারণ আমরা জানি যে বর্তমানের যে যুগের যে পরিবর্তন, আমার সেই কনভেনশনাল যদি মার্কেটিং সেলসের অ্যারেঞ্জমেন্টে যাই, সেখানে আমি এটাকে সাকসেস হতে পারবো না। তো সেটাও আমরা বিবেচনায় এনেছি। তো আমি আশা করি যে হয়তো এই যে 6 কোটি টাকার লস পুরাটা কাভার করে আগামী অর্থ বছরের মধ্যে পুরাটা কাভার করে করতে সম্ভব হবে না, বাট আমার মনে হয় যে পরবর্তী এজিএম এ বোধহয় ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে, এটা আমার বিশ্বাস এবং আস্থা আমার আছে, সেই অনুযায়ী কাজ করছি। তো এখানে আমি আমাদের আরেকজন সম্মানিত শেয়ার হোল্ডার, উনি একটু প্রশ্ন করতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার প্রশ্নও করতে পারেন অথবা আপনার মানে কোনো অবজারভেশন বা বলতে পারেন।
পরিচয় দিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী আকবর মিয়া। আমি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শুরু থেকে আছি, তার জন্য এটার প্রতি কিছুটা আন্তরিকতা আছে বিধায় আজকে ঢাকা থেকে অনেকগুলি এজিএম রেখে আমি চলে আসছি। এই প্রতিষ্ঠানটা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ছিল এবং এটার একটা জয় জয়কার ছিল, যেটা আমাদের এমডি সাহেব তার শুরুতে বক্তব্য বলে গেছেন। আমরা এই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত কেন হলো চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু শুরু থেকে এটার কিছু পূর্বাভাস দিয়ে গেছি এবং বিভিন্ন সময় আমার বক্তব্যে এটার একটা দিক নির্দেশনা ছিল, অথচ আগে যারা পরিচালনা করছেন তারা কিন্তু সেই দিকে কোনো কর্ণপাত করেননি। যখন হুন্ডা আমাদের হাতছাড়া হলো, হুন্ডা রিকন্ট্যাক্ট করা হলো না জাপানের সাথে, তখনও আমি এটা নিয়ে সমালোচনা করছি। তারপরে হিরো আসলো, হিরো যখন অ্যাটলাস মার্কেটিং করলো, মার্কেটে হিরো জয় জয়কার, সেই হিরোটাকে এক ব্যক্তি নিয়ে গেল, আমরা অ্যাটলাস সেই হিরোকে ধরে রাখতে পারলাম না। এই অ্যাটলাসকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাতে আমরা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছি, অ্যাটলাসের কর্মকর্তা কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিগত দিনে শুধু অ্যাটলাসই নয় চেয়ারম্যান সাহেব, আপনার অবগতির জন্য আমি বলছি, আমাদের ন্যাশনাল টিউবও একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল। আদমজি খ্যাত পাইপ নামে পরিচিত ছিল। এক বাক্যে বাংলাদেশে এই আদমজি পাইপ ছাড়া কেউ পাইপ কিনতো না। সেই প্রতিষ্ঠানটিকেও ধ্বংস করা হয়েছে। ওসমানিয়া গ্লাস, এস্টার্ন কেবলস, এক সময় এস্টার্ন কেবলস মাইর খেলো কিভাবে, নবাবপুরে বিভিন্ন ভবনের দোতলা তিনতলাতে কেবলস তৈরি করে তারা স্ট্যান্ডার্ড সিল মেরে বিক্রি করতো, সেগুলো আমি অবগত করছি। কোনো কাজের কাজ কিছুই হয়নি। আগের যারাই এই পরিচালনা পর্ষদে ছিল তারা, জানি না তাদের কি উদ্দেশ্য ছিল, কিনিয়া কেন কেন এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে এইভাবে ধ্বংস করা হলো। এইখানে আমাদের হাজার হাজার শ্রমিক কর্মচারীর স্বার্থ, যেখানে আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ। এই অ্যাটলাস থেকে আমরা একসময় ভালো ডিভিডেন্ড পেয়েছি, আমরা অ্যাটলাস নিয়ে একসময় গর্ব করতাম। সেই অ্যাটলাসকে একেবারে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, আমি এইভাবেই বলবো। কারণ আমরা এই যে বিকল্প যে প্রস্তাবগুলি এখন চেয়ারম্যান সাহেব আমাদেরকে শুনালেন, এগুলো সম্বন্ধে আমরা আগে থেকে তাদেরকে বলে আসছিলাম। একবার একটা প্রজেক্ট নিয়ে আসলো মিশুক, মিশুকটা মেরে খেয়ে গেল, মিশুকটা আপনার ই করতে পারলেন না অ্যাটলাস। পরবর্তীতে আমরা বলছিলাম যে এই যে আপনার যে অটোগুলি চায়নার থেকে আসে আমাদের বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, এরকম কিছু তো আমরা করতে পারতাম। এই ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিয়েছিলাম, বিভিন্ন সময় এইগুলো নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমাদের শুধু আশার বাণী, আশ্বাস এর মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। আমি আশা করব এখন আপনার এই দক্ষ পরিচালনা পর্ষদের মাধ্যমে আমরা আগামীতে, আপনার চেয়ারম্যান সাহেব যে আশ্বাস দিলেন আমাদেরকে, আমরা সেটার বাস্তবায়ন চাই। আগামীতে আমাদের লভ্যাংশতে আমাদের এই জেড ক্যাটাগরি থেকে যে আমরা এ গ্রুপে যেতে পারি, সেই ব্যবস্থা আপনি করবেন। এবং আমি আশা করব যে আপনাদের মাধ্যমে আমাদের অ্যাটলাসের আগের সেই ঐতিহ্য ফিরে পাবে। আমি এইটা শুধু আন্তরিকতার কারণে, যদি আগে যারা ছিলেন তারা বোধহয় এইটার প্রতি আন্তরিকতার অভাব ছিল, ঘাটতি ছিল, আমি সেটা বলবো। এইখানে একজন ডাইরেক্টর ছিল আমাদের পরিচালক, একসময় সে চেয়ারম্যান ছিল, আকবর আলী সাহেব। উনি অনেক সময় হতাশা ব্যক্ত করছেন, ওই ম্যানেজমেন্টের সাথে উনিও অ্যাডজাস্ট হইতে পারেন নাই। ওনার অনেক কথা আমাকে বলছে অ্যাটলাস নিয়ে, আমার সাথে ওনার অনেক কথা হয়, অনেক কথা অনেক সময় বলছে, কিন্তু ওনার মতো লোক যদি এইখানে, তখনও উনি ওনার চিন্তাধারাকে কাজে লাগাইতে পারতো, বা ওনার কথা মতো যদি কিছু পরিচালনা পর্ষদ কাজ করতো, তাইলেও অ্যাটলাস এতটা ক্ষতিগ্রস্ত হতো না। অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে এখানে। আপনারা পদাধিকার বলে যারা চেয়ারম্যান হয়ে আসেন, এমডি হয়ে আসেন, সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কিন্তু এক সময় বদলি হয়ে যেতে হয়, ট্রান্সফার হয়ে যেতে হয়, কিন্তু ওনার তো সেটা ছিল না। ওনার সেই অভিজ্ঞতাটা উনি সবসময় কাজে লাগাইতে পারতেন। এখানে আমাদের একটা সমস্যা আছে। আপনি আজকে একটা ভালো উদ্যোগ নেবেন, হয়তো কিছুদিন পরে আপনার ট্রান্সফার হয়ে গেল, পরবর্তীতে যে আসবেন উনি সেটা নিয়ে আর অগ্রসর হলেন না।
তো সেইখানে এইসব কারণগুলিও আমাদের দেখার বিষয় আছে। সব দিক চিন্তা ভাবনা করে আগামীতে অ্যাটলাস যেন আগের জায়গায় যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের এই যে খালি জায়গাটা পড়ে আছে স্যার, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি অনেক সময়, যে এই জায়গাটায় আমাদের কিছু ইনভেস্টমেন্ট, তখন আমাদের রিজার্ভ ফান্ড ছিল, একসময় আমাদের ভালো রিজার্ভ ছিল, সেই রিজার্ভ ফান্ডটা আমাদের শেষ হয়ে গেছে। সেইগুলো আমরা এখানে ইনভেস্টমেন্ট করে আমরা একটা বিকল্প ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সেটাও করা হয়। এ ধরনের সব নিয়ে আমাদের একটা দিক নির্দেশনা দেওয়া ছিল, সব সময় দিয়ে গেছি আমরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আশা করি আগামীতে আপনার নেতৃত্বে এই টিম আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করব। আমরা আগামীতে অ্যাটলাসের সেই জয়াকার দেখব, এবং আমরা আগামী বছর থেকে ইনশাল্লাহ লভ্যাংশের ধারাবাহিকতা সৃষ্টি করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসলে তো ধরেন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আবেগ ছাড়া সৃষ্টি হয় না। আপনার মরুভূমির মধ্যে কিন্তু কোনো ঘাস জন্মায় না, কারণ মরুভূমির ওই আবেগটা নাই। তো আমি আপনার যে সত্যিকার অর্থেই যেটা, যে মানে একটা ওনারশিপ যেটা বোঝায়, যে আমি সত্যিকার অর্থে মালিক হিসেবে যে একটা দরদ, সেটা আপনার বক্তব্যে প্রকাশ পেয়েছে। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকি, আমি আপনার সবগুলো বক্তব্যকেই আমি সমর্থন করি। যে ইতিহাস আপনি বললেন, কারণ এটা অত্যন্ত দুঃখজনক যে আমি ধরেন নার্সিং করে আমি একটা প্রোডাক্টকে আমি জনপ্রিয় করে তুললাম, তারপরে আবার সেটা আবার আরেকজনে নিয়ে গেল, ছিনিয়ে নেওয়া যাওয়ার মতো। আসলে এটা সত্যিকার অর্থেই খুব কষ্টকর। আর কষ্টকর হলেও এটা বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের 53 বছরের বাস্তবতা। আরো আগে পাকিস্তানের সাথে প্রায় কলোনির মতোই আমরা ছিলাম, 25 বছরের বাস্তবতা এটাই, যে মানে আমার সঞ্চিত ধন আরেকজন এসে ডাকাতি করে চুরি করে নিয়ে যায়। চোর ডাকাতি করে, সেটা হয়তো অস্ত্রের ভয়ে এইটা দেখিয়ে। আর আমাদের যারা অনেকেই আমরা আছি যে শিক্ষিত, সজ্জন, সুশীল, বা অনেক বিভিন্ন অভিধায় নিজেদেরকে করি, কিন্তু বাস্তবে আমরা আসলে হয় নিজেরা ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে থাকি, অথবা ডাকাতিকে আমরা সমর্থন করি। তো আমি বিশ্বাস রাখি যে আমাদের যে বর্তমানের যে কমিটমেন্টটা, এই কমিটমেন্টটা আমাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আপনি ঠিকই বলেছেন যে ন্যাশনাল টিউবস এর ইয়েতে, তো ন্যাশনাল টিউবস সম্পর্কে আমি জাস্ট গত 18ই ডিসেম্বর আমরা ন্যাশনাল টিউবস এর এজিএম করলাম, এবং ন্যাশনাল টিউবস এ গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট আমরা করেছি। এবং এবছর আমরা আশা করি যে পরিমাণ আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা এবছরে যে 7 কোটি টাকার মতো প্রায় প্রফিট করেছি, সেটার ওকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটি অ্যাটলাসের ব্যাপারেও আমরা, আপনি ঠিকই বলেছেন যে আমার যে খোলা জায়গাটা আছে, বহু রকমের মানুষ এটাকে গ্রাস করার জন্য নানান ধরনের, ধরেন আপনার স্বপ্নও নিয়ে আসে, অনেকে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে আসে, স্বপ্ন বিক্রি করে চলে যায়। আমি ঘুম ভাঙে দেখি যে এটা একটা দুঃস্বপ্ন ছিল। তো ওইটাকেও আমরা রাখছি, ওটা আমাদের সম্পত্তি। আপনার হয়তো আমার নেট অ্যাসেট ভ্যালু, আমার লস আছে, কিন্তু অ্যাসেট ভ্যালু ইয়েতে আসবে। আমি আপনার ইয়ের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানাই যে আমাদের একটা বড় ধরেন পলিসিগত ভুল না, ম্যানেজমেন্টেরও ভুল ছিল। আমরা জনসেং এর সাথে যখন ব্র্যান্ড হিসেবে নিয়ে আসলাম, সেটাকেও যদি সত্যিকারের অর্থে নার্সিং করা হতো, তাহলে এই অবস্থায় যেত না। তো আমরাও এই ম্যানেজমেন্ট গত 1 বছরে আমরা আমাদের যে জনসেং এর যে প্রায় 500 মতো মোটরসাইকেল স্টক পাইল ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেটা শেষ করতে পারছি। তো আমরা একটা নতুন ইয়েতে, যদিও একটা ছোট প্রজেক্ট, কিন্তু এটা থেকেও একটা বড় হেলমেটের যে ইয়েটা আছে সেটাও, এবং এই রিলেটেড আপনার যেহেতু জায়গা আছে, আমরা চাচ্ছি যেটা যে প্রোডাক্ট, যেটা আমার অ্যাসেট আছে। আরেকটা জিনিস আমরা বলি, যেটা আমাদের সবার বিএসসিসির সবগুলো প্রতিষ্ঠানের জন্যই আমরা শুরু করেছি,
সেটা হলো অ্যাসেট রিভ্যালুয়েশন, যে আমার সম্পত্তি শুধু অ্যাকাউন্টসে না, আমি বাস্তবেই আমার অ্যাটলাসের এখানে যদি আমি ধরেন যে ইয়েতে আছে আপনার, যে কি বলে গোডাউন, যেটা ইয়ে র মেটেরিয়ালস এর যে স্পেয়ার পার্টস এর যে ইয়েতে আছে, সেখানে দেখলেও মানে আপনি দেখবেন যে বহু জিনিস আছে তারা মূল্যবান, কিন্তু মূল্যটাকে সে ধরে রাখছে, আমি ওটাকে রিলিজ করতে পারিনি। আমার অনেক প্ল্যান্টের অনেক মেশিনারি আছে, এখনো পুরনো অনেক কিছুই আছে। আমরা চাচ্ছি যে এই জিনিসগুলোকে পরিষ্কার করে আপনার যে স্বপ্নের অ্যাটলাস যেটা সেইভাবেই আমরা যেন করতে পারি। এটা শুধু মনে করেন যে আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি, সেটাই কাজ করি। আমি আপনাদেরকে আরেকটা আশার বাণী জানাই যে আমার বিএসসিসি তে আমাদের 4 জন পরিচালক, 4 জনই নতুন এসেছেন, এবং এই 4 জনই আজকে এখানে আমাদের এই এজিএম এ উপস্থিত আছেন, এবং তারা সরকারের আহ মানে অত্যন্ত চৌকস অফিসার, তারা জ্ঞানী, দক্ষ, এবং সবচেয়ে বড় গুণ যেটা সেটা হলো অনেস্টি এবং ইন্টিগ্রিটি। তারা অত্যন্ত শক্ত। এবং আমি আরেকটা বিষয়ের সাথে আপনার সাথে আমি একমত পোষণ করব, যে আমার যেটা করলাম এটা যদি ধারাবাহিকতা না থাকে, কারণ আমি কোনো রেজাল্ট আমি এতে পাবো না। আমি যদি চেয়ারম্যান হিসেবে ধরেন কতদিন, 1 বছর, 1.5 বছর বা 2 বছর, কিন্তু আমি আমার একটা প্রজেক্ট সাইকেলের ধরেন মেয়াদ হলো 3 বছর, আমি যতই চেষ্টা করি না কেন এটাকে তো আর 2 বছরের ইয়ে করতে পারবো না। এখন আমি যদি বলি যে না, এর মধ্যে যেটা 2 বছরের মধ্যে যা করা সম্ভব এটাই আমি করব, বাকিটা আমি করব না, হাত দিব না, তাইলে হবে না। তো আমরা গত এই যে ইয়েতে 1টা বছর বা আরো একটু বেশি সময় ধরে আমরা যেভাবে কাজ করতেছি, আমরা চাচ্ছি যে আমাদের এই জিনিসগুলো যেন ধারাবাহিকতা থাকে। এটারও একটা অন্যতম যে আমরা 4 জন পরিচালককে একসাথেই আমরা এখানে নিয়ে এসেছি, কারণ এই দুইটা জিনিস তাদেরকে জানতে হবে, তাদের এই জিনিসটা হবে। এবং এর মধ্যে আমাদের কিছু কিছু কয়েকজন পরিচালক আছেন যারা এইগুলোর সাথে প্যাশনেটলি ইনভলভ, যেটা তার একটা ভালো ইয়েতে আছে। তো এটা হলো আমার একটা বড় আশা। আর আমরা চাচ্ছি যে এটা মেসেজ দেওয়া হয়েছে আপনার বিএসসিসি সকলকে, আপনার যে এই গতানুগতিক ব্যবস্থাপনায় আমরা আসলে থাকবো না, এর থেকে আমরা বের হয়ে যেতে চাই। এবং আমি অ্যাটলাস দিয়েই এটার যে বের হওয়ার এটা আমি বলছি যে না, আপনাদের যে মানে পদোন্নতি, নিয়োগ, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ব্যবসা করার জন্য আপনি যদি কম্পিটেন্ট না হন তাহলে দয়া করে আমার এই পদে আইসেন না। এটা পরিষ্কার message is clear। তো সেই অনুযায়ী আমি আরেকটা বিষয় আমি অবশ্যই মানে খুবই কৃতজ্ঞতা জানাই যে আমার যে পরিচালনা পর্ষদের যারা সম্মানিত পরিচালক ছিলেন, তারা এই বিষয়গুলোর সাথে আপনার তারাও মনে করেন যে শুধুমাত্র গতানুগতিক সদক পরিচালক না, তারাও এই জিনিসগুলোর সাথে ইমোশনালি এনগেজ ছিলেন। তো আমি আশা করি যে আমাদের সবার যে সম্মিলিত প্রচেষ্টা, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে পরে আমরা সেখানে যেতে পারবো। তবে এটাও আমি একটা জিনিস বারবারই বলি, যেটা যে আমার আগের যারা ভুল করে গেছে, পাপ করে গেছে, পাপের প্রায়শ্চিত্ত তো করছি, এখনো করতেছি আমরা। আর তবে ভুলগুলো যেগুলো সংশোধন করা সম্ভব সেগুলো আমরা সংশোধন করব। আর নিজেরা সচেষ্ট থাকবো যেন আমাদের সিদ্ধান্তগুলো ভুল যাতে না হয়। হতে পারে মানুষের এটা ধরেন ভুল হয় অনেক কনটেক্সট, অনেক প্রেক্ষাপটে, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল যেন না করি। আমরা সবাই যেন সবার সাথে বিষয়গুলোকে শেয়ার করি, করে যেটা ভালো সেখানেই আমরা যাই। তো আমার এই যে এত 1 বছরের জার্নি, এক এজিএম থেকে আর এক এজিএম পর্যন্ত, আমি আমার পরিচালনা পর্ষদের যে প্রক্রিয়াতে আছে তাদের প্রতি আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তারাও, কারণ অনেক দিক দিয়ে তাদের অপ্রয়োজনীয় খরচও কমিয়েছে, চেষ্টা করছে, তারা তারা করে এ পর্যন্ত আসছে। আশা করি বাকি সময়টা আমরা পার করতে পারবো। তো আমি আহ, সবার প্রতি আবার আহ, মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি আশা করি যে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড তার সেই মানে পূর্বের যে ঐতিহ্য সেটাকে সে ফিরে পাবে,
এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের যে বার্ষিক সাধারণ সভার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলাদেশ ভালো থাকুক।